এই যে আমাকে দেখছেন আজকে এই জায়গায় পৌঁছেছি, পুরোটা নাটকের পয়সায়। ঠাকুরদা ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি, শ্রী ঈশ্বর যতীন্দ্রনাথ চৌধুরী। তিনি সিনিয়র পিসি সরকারের গুরুদেব, মানে তিনি গুরুদেব বলতেন। সেই সময় আপনি জানেন কিনা জানি না, বাচ্চা যারা, এই বাচ্চাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো নাটকে অভিনয় করার জন্য। নমস্কার, আমি অনিন্দিতা। এমন একজন প্রতিভাবান মানুষকে নিয়ে, যিনি পেশায় ফিনান্সিয়াল অ্যাডভাইজার, কিন্তু তাকে তার পরিচিতি বা সবকিছু তার অভিনয় জগতে, এবং তিনি আছেন আমাদের নাটক, চলচ্চিত্র বিভিন্ন দিনে। তো আমরা আলাপটা সেরে নিই এবং তার সাথে গল্প করতে আজকে আমরা আবার চলে এসেছি তারই ঠিকানায়। নমস্কার। নমস্কার। শ্রী প্রশান্ত চৌধুরী, আপনার এই পেশা জগৎ, এই দুটোর মধ্যে আপনার প্রধানত পার্থক্যটা কোথায় লাগে? দেখুন, পার্থক্য বলতে গেলে অ্যাকচুয়ালি দুটোই তো আপনি খুব ভালো করে সমতা রেখে চলছেন। আসল কথা, অভিনয়টা আমার প্যাশন আর কাজটা আমার প্রফেশন। সে কাজটা করি অন্যের সংস্থানের জন্য, আর অভিনয়টা এখন প্যাশন, এটাই বলতে পারি। আর আপনি যে এই অভিনয় জগতে যে এসেছেন, মূলত আপনার মানে কোন কোন দিক দিয়ে আপনার আপনার বাবার দিক দিয়ে একটা বিশাল বড় পরিচিতি আছে, এবং তিনি এই জগতের সাথেই যুক্ত ছিলেন, শ্রী যাদব চৌধুরী। আমরা তার সম্বন্ধেও জেনেছি। তো তার থেকে কি মূলত অনুপ্রেরণা পেয়েছেন, না আপনার একটা নিজস্ব একটা চেতনা আগে থেকে ছিল? দেখুন, এটা বলতে গেলে এটা কি বলবো, আসল কথা, এই যে আমাকে দেখছেন আজকে এই জায়গায় পৌঁছেছি, পুরোটা নাটকের পয়সায়। 3 পুরুষ ধরে আমি দেখছি, কারণ আমার ঠাকুরদা ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি, শ্রী ঈশ্বর যতীন্দ্রনাথ চৌধুরী। তিনি সিনিয়র পিসি সরকারের গুরুদেব, মানে তিনি গুরুদেব বলতেন। এবং সারা বিশ্বে যা টাং অপারেশন, যেটা জিভ কেটে দেখানো হতো, এবং বিশ্বের বড় বড় ডাক্তাররা পর্যন্ত টেস্ট করে দেখেছে এটা কি করে সম্ভবপর, একটা জিভকে কেটে দিয়ে আবার জিভটা জুড়ে দেওয়া, সেটা যোগ বলে আমার ঠাকুরদাই করতেন। এটা অসাধারণ, সত্যি এটা জেনে রাখো। আচ্ছা, পরবর্তীকালে আমরা তখন ছোট ছিলাম, আমরা ওগুলো দেখে মানে অবাক হয়ে তাকিয়ে থাকতাম কি করে সম্ভব এই জিনিস। আমার জ্যাঠামশাই, আমার বাবা তো অবশ্যই, এবং আমার কাকা, মানে আমাদের পুরো ফ্যামিলিটা এই ধরনের কালচারাল নাটক ইত্যাদি। আর আপনি যেটা এলেন, যে আমার অ্যাকচুয়ালি আশাটা কি, আসলে আমার বাবা, কাকা, জ্যাঠামশাই তারা যেখানেই থাকতেন, তারা বছরে কিন্তু একটা সময় একটা নিজেদের ঘরোয়া তৈরি করে পাড়া একটা নাটক করতেন। আর আমি তখন খুব ছোট, আমার একটা নেশা ছিল পড়াশোনা শেষ করে ওই রিহার্সাল দেখবো। সেই সময় আপনি জানেন কিনা জানি না, বাচ্চা যারা, এই বাচ্চাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো নাটকে অভিনয় করার জন্য। আমি একবার খুব জেদ ধরেছিলাম, তখন আমি মোস্ট প্রবাবলি ক্লাস 3 বা 4 পড়ি, যে আমি নাটক করব। এই আমার প্রথম তো সবাই না, তারপর বাবা বললো ঠিক আছে, ক্লাস 3 বা 4 ওই রকম। এই একটা নেশা, এই প্রথম শুরু, পদার্পণ। তারপরে আস্তে আস্তে বাবা, মানে আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড আমার বাবা এই ইয়েতে নাটকে। পরবর্তীকালে বাবার কাছ থেকে আমি অভিনয় শিখেছি, বাবার কাছ থেকে আমি লেখালেখি শিখেছি, বাবার কাছ থেকে আমি ডাইরেকশন দেওয়া শিখেছি। এই জায়গায়
আপনার নতুন প্রজন্মের যারা অভিনয়কে পেশা হিসেবে নিতে চায়, আবার ধরুন পাশাপাশি একটা ব্যাকআপ ক্যারিয়ারও রাখতে হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? হ্যাঁ, এই কথাটা আমাকে আমার বাবা বুঝিয়েছিলেন, এবং একজন স্বনামধন্য তৎকালীন সময়ের অভিনেতা, বাবার বন্ধু, তার কাছে নিয়ে গেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে দেখ বাবা, অভিনয় করে পেটের ভাত হয়তো কিছুদিন জোগাড় করতে পারবি, তুলসী চক্রবর্তী অবস্থা দেখ। ঠিক আছে, এরকম আর কিছু নাম বললাম না, এখনো তারা আছেন, খুব খারাপ অবস্থায় আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন যে একটা কিছু কর যেটাতে তোকে ব্যাকআপ দেবে, তাহলে মন খুলে অভিনয়টা করতে পারবি। আর অভিনয় করতে গেলে টেনশনটা রিল্যাক্স ফ্রি করে অভিনয় করা যায়। একদম। আর নতুন প্রজন্ম বলছেন, আপনারা তো চ্যানেলে কাজ করছেন, আপনারা দেখতে পান, দেখবেন কিছু ছেলে মেয়েদের মধ্যে খালি সিরিয়াল করার মানসিকতা প্রবণতাটা বেশি বেশি। এদেরকে আমি বিভিন্ন গ্রুপ থিয়েটারে, আমি অনেক গ্রুপে অভিনয় করি, তা সেখানে গিয়ে দেখি তারা হাসতে পর্যন্ত পারে না, কথা বলতে পারে না, কিন্তু তারা সিরিয়ালে কলাটা তুলে বলছে আমি অমুক সিরিয়ালটা অভিনয় করছি। হ্যাঁ, এইটা মজা লাগে। তা সুতরাং শিখে আসুক, শিখে আসলে কাজ আছে, শিখে না আসলে কিছুদিন থেকে একটা ব্যাকআপ তাকে দরকার। কারণ শুধু এটাকে ভরসা করে আপনার মতে এগিয়ে চলা যাবে না, না, এটা বুঝি। একদিকে আর্ট বা শিল্প, অন্যদিকে সংখ্যা এবং হিসাবের জগৎ, এই দুই বিপরীত ধর্মী পেশার মধ্যে আপনি কিভাবে ঠিক ভারসাম্য রাখেন? মানে দুটোই তো বিপরীত। একদম সত্যি কথা, একটাই মানুষকে মনোরঞ্জন করছে মঞ্চে দাঁড়াই যখন, আর একটা একদম মোস্ট বাস্তবচিত রিয়েলিস্টিক একদম সংখ্যা তত্ত্ব দিচ্ছেন, সংখ্যা স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন। কারণ আমি বোধহয় সত্যি বলতে কি, আমি অভিনয়টা খুঁজে পাই আমি মানুষের মধ্যে। দেখুন, জীবনে অনেক কিছু করেছি, মানে আমি এই প্রফেশনে আসার আগে আমি মাল্টিন্যাশনাল কোঅপারেটিভ চাকরি করেছি, আমি অন্যান্য ব্যবসাও করেছি, দেখেছি কোনোটাই আমার জন্য টেকেনি। যে যেরকম পেরেছে ঠকি টকি নিয়ে চলে গেছে। পরবর্তীকালে যিনি আমাকে হাত ধরে আমার এই প্রফেশনে নিয়ে এসেছিলেন, তিনি আমাকে বললেন, আমার ছোটবেলা বন্ধু ছিলেন, তা তিনি আমাকে বললেন যে তোকে এমন একটা প্রফেশনে নিয়ে যাচ্ছি, কারণ আসল কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, একটা সময় খুব দারিদ্রতাকে ফিল করেছি আমরা, সেটাও দেখেছি। মানে আমি জানি না ক্যামেরার সামনে বলে ফেলছি না, সেটাই তো সেটা সবার জীবনেই তো সেই দারিদ্রতা বোধহয় না আসুক কারুর আগামী দিনে। মানে এমন দিন গেছে যে ভাতের হাঁড়ির মধ্যে টিকটিকি পড়ে গেছে, সেই টিকটিকিটা বাদ দিয়ে, কারণ না হলে আর চাল নেই বাড়িতে, মানে এরকম অবস্থা। অথচ জন্মেছিলাম যখন, তখন সোনার চামচ মুখে নিয়ে, আমার পায়ে যাতে মাটি না লাগে, আমার বাবা সেরকম করেছিলেন, তা সেইভাবে আমাকে মানুষ করেছিলেন। আবার এমন একটা সময় আছে, আমার বাবাকে সমস্ত জায়গা থেকে, বাবা যাদের উপর বিশ্বাস করেছিলেন, বাবার নিজস্ব ঘড়ির দোকান ছিল রাধাবাজারে, আর বাবার নিজস্ব, বাবা কিন্তু সমসাময়িক ম্যাজিক টিম তৈরি করেছিলেন আমরাকে, মানে এটা একটা বড় জিনিস। এবং ইন্দিরা গান্ধীর কাছ থেকে উনি তখন প্রথম মিনিস্টার ছিলেন সেন্ট্রাল, বার্নিং লেডি, একটা মেয়েকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া, তারপরে তাকে বাঁচিয়ে আনা, সেটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বাবার পেছনে অনেক রকম চাপ এসেছিল। মানে যেহেতু বুঝতে পারছেন তো, মধ্যবিত্ত পরিবার থেকে একজন ম্যাজিশিয়ান তৈরি হয়ে যাচ্ছে, এবং তৎকালীন সময় আমি নাম বলবো না, মানে একজন বিরাট রয়েছেন, এবং সেখানে আমার বাড়ির লোকজন আছে, সেই জায়গায় বাবার সেই ঘড়ির দোকানটা, বাবা কোনো একজনকে পুরো নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন, তার হাতে নিয়ে গেছিলেন বিশ্বাস করে। বাবা দার্জিলিং থেকে শো করে ফিরে আসার পর দেখেছিলেন তার দোকানটা আর নেই তার নামে। সেই সময় আমরা বুঝেছিলাম, মানে আমার তখন ভালো জ্ঞান হয়েছিল, আমরা দু ভাই এক বোন, আমি বড়, বোন আমার থেকে ছোট, তার থেকে অনেকটা ছোট ভাই। তখন বুঝেছিলাম আমি মাধ্যমিক পরীক্ষা দেবো, আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ফিস দেওয়ার পয়সাটা ছিল না, আমার মায়ের বিয়ের বেনারসি সেইটা বিক্রি করে আমার মাধ্যমিকের ফিস দেওয়া হয়েছিল। সেদিনকে বুঝেছিলাম শুধু। আর যে ভদ্রলোক আমাকে বলেছিলেন, সে আমার বাবার বন্ধু, যে শুধু অভিনয়টাকে মাথায় রাখিস না, কারণ তখন পাগলের মতো অভিনয় করি আর অ্যাঙ্কারিং করে বেড়াই,
মানে সেই বয়সে সেই বয়সে। মাধ্যমিক দেওয়ার বয়সে ঠিক আছে, করে বেড়াই, হ্যাঁ। খুব বকাবকি করতো বাড়িতে, মা করতো, বাবা করতো। কিন্তু ঠিক আছে, পয়সা তো খুব একটা পয়সা তো তাতে ছিল না। পয়সা ছিল না, নেশায় আনন্দটা মনের ভালো লাগে, মনে ভালো লাগে। তখন থেকে জেদ চলে গেছিল, ঠিক আছে জীবনে অভিনয় তো করবোই, সাথে সাথে এমন কিছু করব যাতে আমার পরবর্তী প্রজন্ম এই ধরনের না কোনো রকম বিপদে পড়ে। তা ভগবান মানে আজকে আর্থিক সচ্ছলতাটা অন্তত সেই জায়গা- ভীষণভাবে আমাদের কাম্য, কাম্য। সেইটাই, এটাই আর কি। এই অসুবিধাটা যাতে কারণ একদম মানে একদম খুব ক্যামেরার সামনে বলে ফেললাম, না, বেরিয়ে দেবো। এই কথাগুলোই তো অজানা তথ্যই তো আমরা জানতে চাই আপনার থেকে। ধরুন ক্রিয়েটিভ জগতের মানুষরা অনেক সময় আর্থিক বিষয়ে কিছুটা উদাসীন হন। একজন অভিনেতা এবং একই সাথে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে শিল্পীদের আর্থিক পরিকল্পনা নিয়ে আপনার কি পরামর্শ? হ্যাঁ, এটা আমি নিজের চোখে দেখেছি। দেখুন, আমি আমার পরিবারই বললাম হুম হুম যে আমার বাবা একসময় প্রচুর রোজগার করেছেন, কিন্তু এই অবস্থা, বিশ্বাস করে আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তখন দেখলাম যে এই প্রফেশনটা আমার জন্য খুব ভালো হবে, আমি মানুষের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবো, এবং মানুষের সাথে যখন ডাইরেক্ট কন্ট্যাক্ট করবো তখন কিন্তু তাকে কিন্তু সব ধরনের জিনিস বোঝাতে পারবো। exactly. আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা মজার জিনিস হচ্ছে, দেখুন আমি সেই প্রফেশনটায় অন্য সংস্থার যে প্রফেশন আর কি, সেই প্রফেশনটাই যখন যাচ্ছি আমি টপ মোস্ট লেভেল, একটা টপ মোস্ট লেভেল হয়তো যেখানে আপনারা পৌঁছতে পারেন না সেখানে আমি পৌঁছই, সেই ধরনের লেভেল। আবার একদম নিচে লেভেল যেখানে আপনি যাবেন না বস্তির মধ্যে, সেখানে আমি পৌঁছই, Grassroots level একদম। একদম গ্রাসরুট লেভেলের নিচে। আবার সেখানে যখন পৌঁছাই আসলে কেন জানেন, আমি মানুষ দেখি, মানুষ চিনি, তাদের থেকে শিখি, যেটা আমি মঞ্চেতে সেইটাকে অভিব্যক্তিতে প্রকাশ করি। একদম। সুতরাং আমাকে আর তৈরি করতে হয় না যে আমি পাড়ার ছেনগুন্ডার চরিত্র করছি, তখন আমার ছেনগুন্ডা কিরম করে আমি আর্টিফিশিয়াল করবো, আমার দরকার পড়ে এটা না। আপনার ভেতরেই আমার থাকে। একদম 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 জাজের যখন একটা করছি তখন কিন্তু জাজের চরিত্রটা আসলে দেখুন নাটক থিয়েটারটা তো মানে ভেতর থেকেই ঠিক প্রকাশ আছে, পায়, ঠিক আছে, সেটাই। একদম মানে ওটা দেখুন খুব একটা কিন্তু ওই আর্টিফিশিয়াল বা কৃত্রিম ভাবে না, কিন্তু না, করাটা না না কাম্য, মানে না। আমাদের ভেতর থেকে জীবন থেকে যা দেখি সেইটাই কিন্তু একদম। হয়। আপনি যখন কোনো চরিত্রে অভিনয় করেন তখন সেই চরিত্রের প্রস্তুতি কিভাবে নেন? আহ, বাবার কোনো অভিনয়ের ঘরানা কি আপনার মধ্যে অজান্তেই চলে আসে? হ্যাঁ, একদম এই কথাটা খুব সত্যি বলেছেন, এটা বাবার ঘরানা অবশ্যই চলে আসে, এবং বাবার ঘরানা শুধু নয়, মানে আমার পারিবারিক ঘরানা আমি বললাম ওই জন্য, কারণ আমার বাবা কিন্তু আমার শিক্ষাগুরু আমার বাবা। হুম, বাবা যেখানে যেরকম ভাবে শিখিয়েছেন, এবং আমি বাবার সাথে মানে যখন এই জায়গায় চলে যাচ্ছেন, আমি বাবার সাথে, বাবার ধরুন বাবার লেখা নাটক, বাবার লেখা যাত্রা বিভিন্ন জায়গায় হয়েছে, আমি কিন্তু বাবার অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম। হুম, আজকে আমার বাবা বিছানায় একদম শয্যাশায়ী, কিন্তু বাবার অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু আমি। আমার মা ছিলেন আগে, হুম। তারপরে কিন্তু কলেজ লাইফ থেকে আমি বাবার অ্যাসিস্ট্যান্ট। রাগও হতো, রাগও হতো, কেন বলছি মানে যা বলতেন তাই করতেন। না, যা বলতেন মানে আচ্ছা, প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে, তো আমরা কি করি, রাত্রিবেলা ঘুমোই, হ্যাঁ, দিনের বেলা কাজ করি, সারাদিন বাবা লেখালেখি ইত্যাদি কি করছেন না করছেন ইত্যাদি, ঠিক আছে, আমি আমার কলেজ করছি বা টিউশন করছি, এগুলো করে টরে আসছি। এবার রাত্রিবেলা 10:30 11টার সময় আমরা খাওয়া দাওয়া করলাম, পরে ভাই বোন ঘুমোতে চলে গেল, মাও হয়তো তার রেস্ট নিতে চলে গেল, এবার বাবা বললো খাতা নিয়ে বস। এইবার সারা রাত ধরে বাবা হাঁটা চলা করছেন, একটা করে পান মুখে দিচ্ছেন, আর সিন বলে যাচ্ছেন, আর আমি লিখে যাচ্ছি। মাথায় ঘুম পাচ্ছে, আমার তো ঘুম পাচ্ছে, বিরক্ত লাগছে। মানে বাবা ওই সময়টাই করতে হবে বাবার কথা। বাবার ওটা রাত্রিবেলা ওই 11টা থেকে শুরু হলো, হ্যাঁ। ভোর 4টের সময়। আচ্ছা, এবার কি লিখেছিস পর, আমি তো নাটকীয়তা দিয়ে পড়লাম, হ্যাঁ। আচ্ছা আরেকবার পড়লাম, মানে আরেকবার পর স্ক্রিপ্টটা পুরো আপনি লিখতেন, আমি লিখতাম। মানে সেখান থেকে আপনার পুরো হাতে কলমে শেখা। একদম আবার পর পড়লাম, দে খাতাটা দে, কাগজগুলো দিলেন, ছিলেন, সিনটা জমেনি, আবার কেন? ফেলে ছিঁড়ে ফেলে আপনার কিরকম রাগ ধরতো যে ওটা? খুব রেগে গেলাম, বলতে পারতো কতক্ষণ ধরে লিখলাম ঘুম বিসর্জন দিয়ে। চিৎকার করে, মা হয়তো উঠে এলো, মা বললো দেখ রাগ করিস না, এটা আমি এত বছর আমি আমি করেছি, করেছি। তুই কর, হ্যাঁ। এটা বরঞ্চ ব্যাপার, কারণ ওর স্যাটিসফ্যাকশন যতক্ষণ না আসবে ততক্ষণ তোকে ছাড়বে না। হ্যাঁ। তো আবার- আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এইটা আপনার কতটা কাজে লেগেছে? সঠিক এটা
একদম। এটা সঠিক কারণটা হচ্ছে ভুলটা তুমি যদি ভুল শিখে থাকো, ভুলটা তুমি যদি ভুলই ধরে রাখো, ওটাকে যদি চালিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি কোনোদিন নতুন পারফেক্ট হবে না, কিছু হবে না। পারফেক্ট হবে না, সৃজনশীলতা আসবে না। সৃজনশীলতা আসবে না। একদম। আপনার বড় হয়ে ওঠার দিকগুলো কেমন ছিল? মানে ঘরেই যখন একজন প্রখ্যাত অভিনেতা, নির্দেশক ও লেখক আপনার বাবা যাদব চৌধুরী রয়েছেন, তখন শৈশব থেকেই সংস্কৃতির প্রতি টান তৈরি হওয়াটা কতটা স্বাভাবিক ছিল? এটা খুবই স্বাভাবিক ছিল। কারণটা হচ্ছে এক এক সময় ভালো লাগতো যে কোনো কোনো জায়গায় পরিচয় হতো মাস্টারমশাই ছেলে, ঠিক আছে, বা কারণ বাবাকে মাস্টারমশাই হিসেবে বাবার পরিচয় পরিচয়টা পরিচিত হওয়া। মাস্টারমশাই ছেলে, বা হয়তো গেলাম, কারণ বাবার লেখা নাটক, যাত্রা, থিয়েটার, সিনেমা প্রচুর হয়েছে, হুম, প্রচুর হয়েছে। তা সেখানে হয়তো রিহার্সাল দেখেছি এটা মাস্টারমশাই ছেলে, মানে আলাদা রকম তখন মনে হতো, তখন কলাটা তুলতে ইচ্ছে করতো। কিন্তু বাবা কিন্তু একটা জিনিস বলতেন, নিজের পরিচয় নিজে তৈরি করো, আমার পরিচয় যেন পরিচয় না হয়। হুম, যার পরিপ্রেক্ষিতে বাবার লেখা স্ক্রিপ্ট নিয়ে, চিত্রনাট্য নিয়ে প্রচুর সিরিয়াল, প্রচুর সিনেমা হয়েছে। বাবা কিন্তু কোনো জায়গায় রেকমেন্ড করেননি আমাকে। এইটাই। এই শিক্ষাটা মানে এই শিক্ষাটা পেয়েছি। আজকালকার দিনে না। তো নেপোটিজম তো দেখবেন সব একদম। জায়গায়। আর কোনোদিন কাউকে হ্যাঁ, অয়েলিং করে কোনো কাজ করবে না, এইটাই আমি করিনি, করি না। এইটাই। এই আদর্শটা একদম বাবা এটা থেকে। এটা বাবা থেকে পাওয়া। সেইটাই। অভিনেতা যাদব চৌধুরী আর বাবা যাদব চৌধুরী, এই দুই সত্তাকে আপনি ছোটবেলায় কিভাবে দেখতেন? ওনার কোনো কালজয়ী কাজ নিয়ে আপনার বিশেষ কোনো স্মৃতি আছে কি? এটা বললেন ঠিক আছে, অভিনেতা যাদব চৌধুরী আমি প্রচন্ড ভয় পেতাম, বিশ্বাস করুন। সিরিয়াসলি কাজ করতে অভিনেতা যাদব চৌধুরীর কাছে খুব মার খেয়েছি, বাবা যাদব চৌধুরীর কাছে মার খাই, কোনোদিন খাই। মায়ের কাছে খুন্তি বাড়ি পেয়েছি, বাবা যাদব চৌধুরীর কাছে কোনোদিন একটা কানমলা খাইনি। তার মানে অভিনেতাটা আপনাকে পারফেক্ট হতে হবে। ওইটা। একদম ওইটা আপনি প্রচন্ড মার খেয়েছি, একদম। প্রচন্ড থাপ্পড় তাই খেয়েছি, জন্যই রাগও হয়ে যেত। একদম। কোনো বিশেষ ঘটনা? বিশেষ ঘটনা বলতে বণিক বাড়ির বউ বলে, মানে একটা সময় আলোড়ন সৃষ্টি হয়েছে কলকাতার বুকে, আচ্ছা, যে বণিক বাড়ির বউকে তাকে পুড়িয়ে মারা হয়েছিল, যেটা হ্যাঁ, খুব দেবযানী বণিক। দেবযানী বণিক। একদম বড়িহাটে। সেইটা নিয়ে আমার বাবারই লেখা। হুম, বাবার উপর রাজনৈতিক প্রচন্ড প্রেশার আসে, আমরা সেই সময় প্রচন্ড, মানে বাবা ওই বাবার লেখা, ব্যাপারটা ওটাতে ওটা বাবারই লেখা, বাবার লেখা নাটক বণিক বাড়ির বউ, আচ্ছা, এবং আচ্ছা, ব্যান আচ্ছা। করা হয়। এবং পরবর্তী আরো দুঃখজনক না, ওটা কি মঞ্চস্থ হয়েছিল? মঞ্চস্থ হয়েছিল, তারপর বন্ধ করে দেওয়া হয়। মানে কবার? বেশি বছর না, বেশি হয়নি, হ্যাঁ। তখন তো ছোট। এবং তার জন্য আমাদের প্রচন্ড পরিমাণে রাজনৈতিক বোধহয় pressure, ওপর থেকে অনেক উঁচু লেভেল থেকে অনেক বড় প্রেশার আসে। কারণ পুরো ওটা তো চাপা দিয়ে দেওয়া হয় হ্যাঁ। পুরো। এবং সেটা এরকম কেন তুমি লিখেছ, কেন এটা মঞ্চস্থ হচ্ছে, এইটা নিয়ে ওই প্রেশারটা তৎকালীন সময় আমরা বুঝেছি, আমি সেই সময় আমরা খুব ফেস করেছি। এছাড়া তো দেখুন, রাজনীতি সব জায়গায়, আমাদের প্রফেশনে তো রাজনীতি প্রচন্ড, কিন্তু সেই সময়টা আমরা বুঝেছিলাম যে সাধারণ মানুষ, সাধারণ লোকের কথা বলতে পারবে না, একদম, একজন রাইটার কিন্তু লিখতে পারবে না, হাত পা বাঁধা। একদম। এটা মানে আপনি কোনো বিষয় প্রতিবাদ করলেই সেখানে আপনার খারাপ, মানে মারাত্মক খারাপ। বর্তমান সময়ের অভিনব জগৎ, বিশেষ করে ওটিটি বা আধুনিক থিয়েটার নিয়ে আপনার ভাবনা কি? দেখুন, প্রচুর কাজ হচ্ছে, খুব ভালো, একদম খুব ভালো ভালো কাজ হচ্ছে, ওটিটি হচ্ছে, সবকিছু হচ্ছে, বর্তমান থিয়েটারও হচ্ছে, কিন্তু টিকছে কোথায়? টিকছে না, কারণটা কি জানি? টিকছে না, তার কারণটা হচ্ছে, ধরুন আজকে গ্রুপ থিয়েটার আর নেই, আমাকে একটু পেছনে যেতে হবে। প্রচন্ড নাটক দেখতাম, প্রচুর নাটক দেখতাম। আমাদের সময় তখন সিনেমা ফিনেমা দেখার আমাদের নেশা ছিল না, বাবার সাথে যেতাম, বা আমাদের একটা টিম ছিল, তারা নাটক দেখতাম, নাটক করতাম, তখন একটা কালচার হয়েছিল। আজকে যদি হাতিবাগান অঞ্চলে যাই, খুব কান্না পায়, কারণ যে মঞ্চগুলোতে একসময় দাপিয়ে বেরিয়েছি, রঙ্গনা বলুন, সরকারি না বলুন, হ্যাঁ, এই সমস্ত দক্ষিণ কলকাতা তপন থিয়েটার বা তপন থিয়েটার, বা এগুলোতেই হ্যাঁ, না। আমি বলছি তখন, যখন আপনি বলছেন, হ্যাঁ। তখন যোগেশ মাইনে চলছে 5 লাখ কে পাবে প্রফেশনাল, আমি করছি সেখানে, আর তপন থিয়েটারে চলছে নহবত, রমরম করে চলতো। তা কারণটা হচ্ছে ওই যে মজাটা ছিল। কিন্তু আজকে নাটক কোথায়? প্রথম কথা হচ্ছে সরকার কোন রকম দৃষ্টি দেয়নি, যতই পাবলিসিটি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে শিখে আসে কজন?
একটা ধরুন আমি গ্রুপ থিয়েটারই বলছি, গ্রুপ থিয়েটারেই তো বাঁচিয়ে রেখেছে থিয়েটারটা, কারণ প্রফেশনাল থিয়েটার আজকে চলে গেছে। গ্রুপ থিয়েটারে ধরুন 10 জন মিলে একটা গ্রুপ করলো, গ্রুপটা তৈরি হলো, আমিও করেছি এরকম, গ্রুপটা তৈরি করলো, দাঁড় করালো, একটা একাত্মবোধ তৈরি হলো। হঠাৎ দেখা গেল 3টে বা 4টে অভিনয় করার শো করার পর কেউ মনে করলো আমি বিরাট অভিনেতা হয়ে গেছি, সেই গ্রুপ থেকে 4 জনকে ভাঙিয়ে নিল, আরেকটা গ্রুপ বানিয়ে ফেললো। নিজেদের মধ্যে অনৈক্য, ওটাই এই অনৈক্য দেখো, অনৈক্যটা তৈরি হয়ে গেছে, যার ফলে আজকে কিন্তু কোনোটা দানা বাজছে না, কোনো কিচ্ছু দানা বাজছে না, আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। একদম এটা আজকে বর্তমান প্রজন্ম সত্যি বলতে কি নাটকে আসছে না, আসছে না, মানে তার থেকে তাদের কাছে সিরিয়ালটা বা ওটিটিটা বেশি। আজকে গ্রুপ থিয়েটার কেন করতে আসবে? আপনাকে গ্রুপ থিয়েটার করতে আসলে ধরুন আমাদের পয়সা দিতে হয় না, বা আমরা হয়তো শখে মানে ইচ্ছা হলে বললাম ঠিক আছে আপনার যে মেন ফাউন্ডার তাকে বললাম ঠিক আছে 2000 টাকা রাখো, সেটা শখে। কিন্তু একটা ছেলেকে আসতে গেলে, একটা গ্রুপ থিয়েটার একটা নাটক নামাতে গেলে 35 থেকে 40,000 টাকা লাগে একটা শো, টিকিট বিক্রি হয় না, তাকে পুষসেল করতে হবে। সে ভাবছে আমি যদি একটা ওই টালিগঞ্জে গিয়ে খালি মুখটা দেখাই 1200 টাকা তো পাবো। মানে ধারণাটা থেকেই না মানুষের এই ধারণাটা, আমি কালকে আমাকে একজন বলছে, মানে আমাদের কোনো একটা জায়গায় একটা শো এর ব্যাপার আছে, বলছে 1200 টাকা পাবো। আমি কেন যাবো দাদা, রিহার্সালটা কেন দেবো? সুতরাং শিখেও আসছে না, কিছুই না, এই হচ্ছে ব্যাপার। তাহলে কিন্তু কাজের মানগুলো সেরকমই হচ্ছে, অবশ্যই। আরেকটা মজার জিনিস শুনবেন, আগেকারের আপনি ভাবুন না, যে সমস্ত প্রথিতযশা অভিনেতারা ছিলেন সবাই কিন্তু মূলত থিয়েটার থেকে উঠে, একদম একদম সেটাই তো আমাদের অভিনয়ের মানে বলতে পারেন কুড়ে ঘর, মানে একদম আতুর ঘর। সেই আতুর ঘরতে সেখান থেকে উড়ে আসার পর তাদের সে অভিনেতার স্তরটাও সেরকম, মানে একদম মানে মনে হচ্ছে না তো এটা অভিনয়। কিন্তু এখন আপনার একটা অভিনয় দেখার পর মানে কোনো সিরিয়াল বা কিছু দেখার পর মানে আপনার হাস্যকর লাগবে, এটা কি হচ্ছে? সেইটাই আসল কথা। আপনি যখন সিরিয়ালের কথা বললেন, দেখুন আমি কিন্তু ছোট হয়তো অভিনেতা হতে পারি, কিন্তু ডাক্তার পাই, কিন্তু মেগাতে মজার জিনিস হচ্ছে প্রথম বলে এতগুলো এপিসোড সই করতে হবে। দেখুন ম্যাডাম, ওই এপিসোডে সই করলাম হয়তো 50টা বা 56টা এপিসোড সইটা করে রাখতে হবে, তোমাকে যখন ডাকবো আসতে হবে। আমার কয়েক হাজার ক্লায়েন্ট আমার, কারণ আমি যেহেতু আপনাকে বললেন, যেহেতু আমার এলআইসি, মেডিক্লেম, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি সব আছে, আমাকে তাদেরকে সার্ভিস দিতে হবে না, এদিকে করুন প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আমি হয়তো রয়েছি মুম্বাইতে, আমাকে বললো কালকে তোমার সকাল 9টার মধ্যে রিপোর্টিং টাইম, না হলে কিন্তু তোমার কাছে কেস হবে। কারা করে? যাদের কোনো কাজ নেই, কম নেই, তারা করে। আপনি প্রথিতযশা কোনো অভিনেতা, বেঁধে রাখা প্রথিতযশা অভিনেতা আপনি কজনকে দেখতে পারেন? তারা করে না। আর অভিনয়ের মানটা এই জন্যই নেমে যাবে, দিনের পর দিন নেমে যাবে। আরেকটা জিনিস দেখবেন খেয়াল করে, আপনি একটু তাকিয়ে দেখবেন, এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র, সে জানুক না জানুক। আর ছোট ছোট মানে এই নতুন প্রজন্মের মধ্যে একটা দেখা যাচ্ছে আলোড়ন তুলছে যে আমি তো অভিনয়, আমি তো অ্যাক্টিং শিখছি, অ্যাক্টিং স্কুলে যাই, এবং সেটাতে মানে কয়েক মাস হয়তো হলো, তাতেই তারা ভাবলো যে বিশাল আমি কেউকেটা। সবচেয়ে মজার জিনিস বলে দিই, আমি কোনো একটা জায়গায় গেছিলাম, কোনো একজন বন্ধু বড় অভিনেতা, মানে বড় অভিনেতা বলতে তাকে টিভি পর্দায় দেখা যায়, তা আমাকে বললো যে প্রশান্ত দা তোমাকে একবার একটু আসতে হবে আমার স্কুলে। আমরা কেন? বলে একটু তুমি একটু কথা বলবে। তুমি স্কুল করে ঠিক আছে যাবো। বেশ কয়েক 2-3 বছর আগে, করোনার পরে আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বেশ কিছু ছেলে মেয়ে সব চুল টুল খুব লাল চুল, কানে দুল টুল সব রেডি ফেডি হয়ে, হ্যাঁ এরকম সব। তাদেরকে খুব বোঝাচ্ছে, সব ছেলে মেয়ে বসে রয়েছে বিভিন্ন বয়সী। আমি বলি কি করছো? বলে ক্লাস হচ্ছে। কি ক্লাস করছি? অভিনয় শেখাচ্ছি। অভিনয় শেখাচ্ছি মানে সেটা কি প্রকৃতি, মানে বাইরে? না না না, সে ইনস্টিটিউট খুলেছে। তার মানে পরবর্তীকালে আমি যাই ওটা ঘুরে ফিরে চলে এলাম, ওদের সাথে যেহেতু একটু জায়গা পেয়েছি, কলার টলা তুলে বললাম দেখো করো, খুব ভালো জিনিস, এখানে নাম করা যায়, পয়সা পাওয়া যায়, সব বলে টলে পাঠিয়েছিলাম। পরবর্তীকালে শুনলাম যে আসল কথা পয়সা রোজগারই লোটায়। ঠিক আছে, পয়সা রোজগার করার জন্য এই ধরনের প্রচুর খুলেছে, একটা দুটো নয়, প্রচুর খুলেছে। তাতে অনৈতিক কাজে অনেক অনৈতিক কাজ হচ্ছে, যেটা কিন্তু কাম্য নয়। সমাজটাই মানে আরো নিচে নামছে। ওটা বাড়ির লোকেরা করছে, বাড়ির লোকেরা তাদেরকে ইনজেক্ট করছে, ঠিক আছে চলো পড়ো,
করো। একদম, আমি ইন্ডাস্ট্রিতে এই জন্য পাতি না, ভালো লাগে না আমাদের চিন্তাধারা বা আমাদের মননশীলতা না। কোথায় নেমেছে একটা একদম, problem, সেইটাই। একদম একদম। আচ্ছা, এবার আপনাকে একটা শেষ প্রশ্ন বলি যে একজন লেখক আর নির্দেশনার সন্তান হিসাবে আপনার বাবা যেহেতু একজন বড় নির্দেশক ছিলেন, লেখক ছিলেন, ছিলেন না, আছেন, মানে এখন উনি তো আর আছেন না, লিখতে পারছেন না, এখন আর লিখতে পারছেন না, Right. আগের লেখাগুলো বলছি। একদম। তো ভবিষ্যতে কি আপনাকেও অভিনয় ছাড়া পরিচালনা বা চিত্রনাট্য লেখার ভূমিকায় দেখার কোনো সম্ভাবনা আছে? আহ, দেখুন, এই চিত্রনাট্যের কথা যখন বললেন, আমি মানে আবার একটা জায়গায় বলছি, এই চিত্রনাট্যটা আমার জায়গায় নেই। কারণটা হচ্ছে, চিত্রনাট্যটা নেই কারণটা আমার বাবার কাছ থেকে চিত্রনাট্য লিখিয়ে নিয়ে প্রথিতযশা অনেক চিত্রনাট্যকার 500টা টাকা দিয়ে তার নিজের নামে করে দিয়েছে। প্রচুর আমার দেখা, কারণ আমাদের একটা সময় এই দাম গেছে, এবং মানে কি ঠকিয়ে নেওয়া পুরো। ঠকিয়ে নেওয়া, মানে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে যে ফিল্ম, সেই ফিল্ম আমার বাবার লেখা, সেই অথচ film নাম অন্য নাম অন্য লোকের। চিন্তা করুন। উত্তম কুমারের মানে হিট সিনেমা, সেটা কিন্তু আমার বাবার লেখা, কিন্তু নাম অন্য লোকের। আরো বড় জিনিস বলছি, যাত্রা থিয়েটারের নাটকের বইগুলো, যেগুলো খবরের কাগজে এখনো পর্যন্ত জলজল করছে আমার বাবার নাম, সেই লেখা বইগুলো, আমি ডায়মন্ড লাইব্রেরিতে গেছিলাম, বাবার সেই বইটা খুঁজে দেখলাম, সেটা কোনো একজন অন্য বিখ্যাত লেখকের নাম দিয়ে সেই বইটা বিক্রি হচ্ছে, কারণ কপিরাইট ছিল না, কপিরাইট ছিল না, আইএসবিএন তখন ওই না, ওগুলো কিছু ছিল না। এগুলো যার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে, বিরাম প্রবঞ্চনা, মানুষকে কিভাবে প্রবঞ্চিত হতে হয়। আর লেখা বলছেন, হ্যাঁ লিখি, আমি ছোট গল্প লিখি, আমি নাটক লিখি। একজন 3টে ফিল্ম করেছে একজন পরিচালক, দমদমের দিকে থাকেন, আমার একটি কাহিনী নিয়েছেন, একটু অন্য ধরনের, হয়তো যদি কাজ হয় জানাবো। আর ওই জন্য বললাম, চিত্রনাট্য ওইভাবে তাকে দিয়েছি, সেটা আমার খুব কাছের আর কি, আমি তাকে দিয়েছি, তার খুব ভালো লেগেছে। দেখা যাক সেটা যদি সেটা করে, কিন্তু কথা একটাই রয়েছে যে নামটা যেন থাকে, নইলে কিন্তু নামটা কিন্তু তুমি তোমার নামে করে দিও না, এটা বলেছি। আর নাটক লেখাটা এগুলো তো করি, ওগুলো করি, করাই, বিভিন্ন জায়গায় ডাইরেকশনও দিই, বিভিন্ন গ্রুপেও দিই, অফিসেও দিই। মানে অফিসিয়ালি সেটা আপনাকে নিশ্চয়ই সেই নির্দেশক হিসেবে আমরা ভবিষ্যতে দেখতে পাবো। কাজটা করি, কাজটা করি, মানে এখন হয়তো একটু ছোট মাত্রায় করছেন, একটু আমরা একটু সেরকম সুযোগ সুবিধা আসলে নিশ্চয়ই সেই জায়গাটা পৌঁছবো। একদম একদম। দুটো র্যাপিড ফায়ার করবো। হ্যাঁ বলুন। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক? আমি কারোর সাথে কারো কম্পেয়ার করবো না, দুজনই প্রণাম, দুজনই প্রণাম, এটা আমি বলবো না একদম। ও বাবা, ঋত্বিক ঘটক মেঘে টাকা তারা, সত্যজিৎ রায় কি বলছেন, পথের পাশে একদম, মানে আমার দৃষ্টতা নেই বলার। কলকাতা না মুম্বাই? দেখুন, আমার জন্ম কলকাতা, মুম্বাই অনেক ফার্স্ট লাইফ, অনেক ফার্স্ট লাইফ, দিন রাত আমি বুঝতে পারি না, কিন্তু ওটা তো চলচ্চিত্র নগরী, দেখুন চলচ্চিত্র নগরী, ওটা আমাদের কাছে, অনেকের কাছে মনে হয়, আমার তো মনে হয় না, আমি যাতে যাতায়াত করি। কাছে স্বপ্ন থাকে না মুম্বাই পৌঁছানো, বা মুম্বাইয়ের একজন বড় অভিনেতা হওয়া, এটা একটা থাকে তো। ব্যাপারটা দেখুন, যার হওয়ার না তার এখান থেকেই হবে, আর যার হওয়ার না তার মুম্বাই থেকে সবাই গিয়ে মিঠুন চক্রবর্তী হবে না, সবাই কুমার শানু হবে না, এটা মানতে হবে। তাহলে তো এখানে নচিকেতাও তৈরি হয়েছে, সেই প্রতিভা থাকলে তো সে পরবর্তীকালে সে প্রকাশ পাবে। এখানে মান্নাদেও তৈরি হয়েছে, এখানে হেমন্ত মুখোপাধ্যায় তৈরি হয়েছে, তাহলে সুতরাং ও বোধহয় লাভ নেই। খুব ভালো লাগলো আপনার সাথে, একদম খুব ভালো লাগলো, আবার আসবো আবার একজন কাউকে নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।